হ্যালো এসএসসি 2026 ও 2027, তোমাদের আবারও আমাদের ওয়ান শট ক্লাসে স্বাগতম। আজ তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব, এইটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করো, অবশ্যই এখান থেকে 10 মার্ক তোমরা কি করতে পারবে, চোখ মুজে আনসার করতে পারবে। সেই জন্য তোমরা কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করতে হবে। এর আগে আমরা একটু দেখে নিই ক্লাসটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা। আর অবশ্যই ক্লাসটা করার সময় তোমরা কি করতে হবে, নোট করে করে ক্লাসটা করতে হবে। তোমাদের সাথে একটা কি আছে, একটা প্রশ্ন আনছি, এর মধ্যে কয়টা আছে, 4টা আছে, এবং এমসিকিউ কয়েকটা আনছি। এই সবগুলো যদি তোমরা ভালো করে করো, আশা করি তোমরা এখান থেকে 10 মার্ক এবং কি এমসিকিউ এখান থেকে 2-3টা অবশ্যই তোমাদের কমন পাবে, এবং তোমরা নিশ্চিন্তে এটা দিতে পারবে, আনসার করতে পারবে পরীক্ষায়। হ্যাঁ, আচ্ছা, ক্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা শুরু করি ক্লাসটা। প্রথমে কি বলছে একটু লক্ষ্য করো, বলছে দশম শ্রেণীর 40 জন শিক্ষার্থী। তাহলে আমাদের কতজন শিক্ষার্থী আছে? 40 জন। এটা আমাদের ধরতে পারি এন ধরতে পারি, এন ইকুয়াল টু কত? 40। 40 জন শিক্ষার্থী আমরা লিখে দিই। 40 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর গণসংখ্যা নিবেশনের সারণী নিচে দেওয়া হলো। তাহলে কি আছে, শ্রেণী ব্যক্তি এই জায়গায় এই দিকে দেওয়া আছে, এবং শিক্ষার্থী সংখ্যা। তোমাদের অবশ্যই পরীক্ষায় হয়তো এইভাবে একটা টেবিল দেওয়া থাকবে, না হয় তোমাদের কিছু ডাটা গুলো দেওয়া থাকবে, এই ডাটা গুলো নিয়ে টেবিল আকারে সাজাতে হবে। এটা কিভাবে তোমরা টেবিল আকারে সাজাবা, এবং এই যখন তোমার ডাটা গুলো যখন দেওয়া থাকবে, এটা নিয়ে কিভাবে ম্যাথ গুলো সলভ করবা, এটা পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। আজ তোমাদের এর কি দেখাবো, যে টেবিল থেকে যখন থাকবে তখন কিভাবে তোমরা ম্যাথ গুলা সমাধান করতে পারো। বলছে যে প্রচুরক শ্রেণীর উল্লেখপূর্বক, তাহলে যে প্রচুরক শ্রেণী যেটা বলছে উল্লেখপূর্বক একটু লক্ষ্য করে দেখো, তার মানে কি প্রচুরক শ্রেণী কোনটা, এটা তোমাদের উল্লেখ করে দিতে হবে। ইহার মধ্যমান নির্ণয় করো। তাহলে আমাদের প্রচুরক শ্রেণী কোনটা, এটা আমাদের বুঝতে হবে। প্রথম আমরা দেখো 1 নম্বরটা আমরা করি। প্রচুরক শ্রেণী হবে, দেখো যখন তোমাদের এই যে গণসংখ্যা বা শিক্ষার্থী সংখ্যা, যে শিক্ষার্থী সংখ্যা হলো এখানে আমাদের কি গণসংখ্যা, আমরা লিখে নিয়ে নিছি গণসংখ্যা। শিক্ষার্থী সংখ্যা বা গণসংখ্যাটা যেখানে আর ভ্যালুটা বেশি থাকবে, সেটা যে শ্রেণী ব্যক্তিটা আছে সেটাই হবে স্যার প্রচুরক শ্রেণী। লক্ষ্য করে দেখো এখানে কি 13, এই যে 13 কি আছে, সবচেয়ে বেশি ভ্যালুটা বেশি আছে। তার মানে কি, যে শ্রেণী ব্যক্তি যে এই যে ওটা আছে, এটাই হবে তার প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী। ক্লিয়ার? তাহলে প্রচুরক শ্রেণী আমরা কিভাবে বুঝবো, এই যে গণসংখ্যার মধ্যে যেটা বেশি থাকবে, তার ভ্যালুটা সবচেয়ে বড়, সেটার যে শ্রেণীটা আছে, শ্রেণী ব্যক্তিটা আছে, এটাই হবে তার প্রচুরক শ্রেণী। অবশ্যই আমরা বুঝতে পারছি এটা। তাহলে আমরা প্রচুরক শ্রেণী আমরা লিখতে পারি, হ্যাঁ, প্রচুরক শ্রেণী হবে প্রচুরক শ্রেণী হবে কত, 65 মাইনাস 69। প্রচুরক শ্রেণী আমরা পেয়ে গেছি, এবং আমরা চাইছি যে ইহার মধ্যমান নির্ণয় করো। তো মধ্যমান নির্ণয় করা একেবারে সিম্পল একটা জিনিস। আমরা কিভাবে করব, এই যে দুইটা আছে, প্রথমটার আর দ্বিতীয়টা যোগ করে যদি আমরা দুইটা ডিভাইড করে দিই, তাহলে আমার কি হয়ে যাবে, মধ্যমানটা বের হয়ে যাবে। আমাদের মধ্যটা বের করতে বলছে। মনে হয় তোমার আমার কি বললো, এখানে একটা স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইনের কি বললো, মধ্যমান। যে আমরা মধ্য যেটা আছে, এটা তুই এতটুকু একটা অংশ আর এতটুকু আর একটা অংশ, মানে কি দুইটা অংশ না। তাহলে আমরা কোনো কিছু যখন আমরা 2 দিয়ে ভাগ করে দিই, সেটা তুই উত্তরটা যেটা বের হয়, এটাই তো আমাদের কি হয়, মধ্যমান। সেভাবে আমরা কি করব, যে উত্তরটা আছে, মধ্যমান হবে এটা যোগফল 65 প্লাস 69/2। তাহলে আমরা কত হয় দেখো, 4 আর 6 6 12, আর এখানে আছে কত, 1/2। তাহলে আমাদের কত আসে দেখো, 6 আর 7 67। এটাই আমাদের কি মধ্যে, এটা আমাদের রিকোয়ার্ড আনসার। 4 নম্বরের বা 1 নম্বরের জন্য কোনটা আনসার, এটা। আমরা কিভাবে মধ্যমানটা বের করব, প্রথমটা আর দ্বিতীয়টা যোগ করে দুইটা যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমাদের মধ্যমানটা বের হয়ে যায়। এটা তোমরা একটু মনে রাখবে। সিম্পলি বলছে যে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো।
তাহলে আমাদের একটা সারণী দেওয়া আছে, এই যে এই সারণীটা থেকে আমরা কি করতে হবে, মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা মধ্যক বের করার জন্য আমাদের কি কি দরকার। মধ্যক বের করার জন্য অবশ্যই আমাদের কি কি দরকার, এটা তোমাদের এর আগে আমরা জানা লাগবে। আর কি লাগবে, যে মধ্যক সূত্রটা কি। মধ্যক সূত্রটা কি তোমরা অবশ্যই জানো, আর যদি না জেনে থাকো এখন মুখস্থ করে নেবে। আমার কি লাগবে দেখো, 2 নম্বরটা আমি একটু তোমাদের প্রথমে আমি যে মধ্যকের যে সূত্রটা, এটা আমি তোমাদের একটু এক পাশে লিখে দিচ্ছি, এটা একটু তোমরা মুখস্থ করে নিবে যদি তোমরা না জেনে থাকো। আর যদি জানো অবশ্যই এটা তোমরা আবার একটু দেখা ট্রাই করো। কারণ মধ্যকের সূত্র কি হবে, মধ্যকের সূত্র আমি কিসের জন্য এখন আমরা বের করতেছি, কারণ এর যে ভ্যালুগুলো কি কি আছে এটা তোমাদের একটু আগে প্রথম আমি পরিচয় করে দেবো, তারপর আমরা কিভাবে যে সারণী তৈরি করে বের করে এটা আমরা দেখাবো। সূত্র হলো L প্লাস n/2 ব্র্যাকেট মাইনাস FC বাই n/2 মাইনাস FC বাই ইনটু H/F। তাহলে এখানে কোনটা কি, এটা একটু আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের একটু জানতে হবে। তো দেখো এলটা হলো, এই যে এলটা হবে যে মধ্যক যে শ্রেণীটা আছে, আমরা এভাবে কি প্রচুরক শ্রেণী বের করছি, সেম ভাবে আমরা একটা মধ্যক শ্রেণী বের করবো। মধ্যক শ্রেণীর যে সর্বনিম্ন মানটা, এখানে যে আমরা কি বের করলাম 65 আর 69, এর মধ্যে সর্বনিম্ন মান কোনটা, এই যে 65, এটা হবে এখানে আর কি, যদি এটা আমাদের মধ্যক শ্রেণীটা হয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা কি বলবো, মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান। আর এন তো আমরা বুঝতে পারছি, এনটা হলো এই যে কি আছে, মোট গণসংখ্যা বা শিক্ষার্থী সংখ্যা, শিক্ষার্থীর মানে যে এখানে যে শিক্ষার্থী সংখ্যা বা গণসংখ্যা যা আছে টোটালটা হবে এন। ওই যে আমরা এখানে প্রথমে আমরা কিন্তু এনটা আমরা লিখে রাখছি, শিক্ষার্থীর সংখ্যা। আর এফসি হলো আমরা যে ক্রমজিত গণসংখ্যাটা অবশ্যই আমাদের কি আছে, পরিচিত আছে। আর যদি না থাকে আমি তোমাদের দেখাবো, এই যে এফসিটা হলো ক্রমজিত গণসংখ্যা, আর একটা যখন আমরা মধ্যক যেটা বের করবো যে এটার উপরটা হবে। বুঝতে পারছো? মধ্যক শ্রেণীর উপরটা যে ক্রমজিত গণসংখ্যা যেটা থাকবে, যে আমাদের বের করব, এটার হবে হলো এফসি। তাহলে বুঝতে পারছো মধ্যক শ্রেণীর উপর, বা এটা আমরা কি বলি, যোজিত সংখ্যা, যোজিত গণসংখ্যা। আর এইচ আছে, এইচ কি, এইচ হলো দেখো এটা শ্রেণীর ব্যবধান। এই যে আমাদের দেখো 55 থেকে এই যে 60, এর মধ্যে যে পার্থক্য কত আছে, কিন্তু এটার থেকে এটার মধ্যে না, কিন্তু এই যে এটার থেকে এটার, এটা একটু লক্ষ্য রাখবো যে এটার থেকে এটার পার্থক্য, এই যে এটার থেকে আর এটার পার্থক্য না কিন্তু। তাহলে এটার থেকে এটার পার্থক্য কত আছে, 5 আছে। তাহলে আমরা বুঝতে পারছি এইচটি কি হবে, শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান। আর কি আছে, এফএম। এফএম হবে যে আমরা মধ্যক শ্রেণীটা বের করবো, সেম এটার গণসংখ্যা যে শ্রেণীটার মধ্যে থাকবে এটা হবে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, বা যেখানে আমরা মধ্যক শ্রেণীটা বের করবো যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমরা এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমরা তাহলে আমার কি কি লাগবে, যে আমরা এটা থেকে আমরা বুঝতে পারতেছি আমরা কি কি লাগবে। আমাদের লাগবে কি, আমাদের অবশ্যই শ্রেণী লাগবে, আর গণসংখ্যা যেহেতু দেওয়া আছে গণসংখ্যা আমাদের লাগবে। আর একটা যোজিত গণসংখ্যা, তাহলে আমাদের কি করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যাটা লাগবে। তাহলে এটা মনে রাখবে যে যখন আমরা মধ্যক বের করতে বলবে, আমরা কয়টা আমরা করবো, গড় তৈরি করবো, যে 3টা গড় তৈরি করবো, 3টা কলাম তৈরি করব। তা আর যখন আমরা গড় বলবে, গড়ের ক্ষেত্রে আমরা কলাম কয়টা করব, 5টা। এটা আমরা একটু এইদিকে লিখে রাখি, 5টা কলাম করব, 5টা 5C মানে কি 5টা কলাম। আর মধ্যকের ক্ষেত্রে কয়টা কলাম হবে, 3C মানে 3টা কলাম হবে। তাহলে আমরা একটু আমরা লিখে নেই, আমরা মুছে ফেলি। অবশ্যই ক্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, বা আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাদের একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমার কয়টা লাগবে কলাম,
তিনটা লাগবে। আগে আমরা একটা ড্র করি। এই যে একটা, দুইটা, এই যে একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা কি করতেছি, মধ্যক শ্রেণীর এর আমরা বের করব। আর দেখো আমরা প্রথমে আমরা কি দেব, শ্রেণী ব্যক্তি, পরে দেব গণসংখ্যা। তাহলে আমরা প্রথমে দেব কি, শ্রেণী ব্যক্তি, আর এদিকে লিখে দেব মধ্যক নির্ণয় সারণী, মধ্যক নির্ণয়ের সারণী নিচে দেওয়া হলো, নিচে দেওয়া হলো। তাহলে শ্রেণী ব্যক্তি, আপাতত এটা কি হবে, গণসংখ্যা, আর এটা কি হবে, ক্রমযোজিত গণসংখ্যা। যেহেতু আচ্ছা আমরা কিসের জন্য, যে আমরা এফসিটা লাগবে, ক্যাপিটাল এফসি, যে যোজিত সংখ্যাটা, সেটাকে আমরা কোথা থেকে বের করব, ক্রমযোজিত গণসংখ্যা থেকে। ক্রমযোজিত গণসংখ্যা। অবশ্যই তোমার শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা তোমার সবসময় দেওয়া থাকবে। কারণ আমরা শ্রেণী ব্যক্তি কত দেওয়া আছে, দেখো 55 থেকে 59, 60 থেকে 64, মানে ডিফারেন্স কত, 5 আছে। এটা একটু লক্ষ্য রাখো, যে কারণ আমরা ডিফারেন্সটা কোথা থেকে কোথায় বের করব, এখান থেকে জানে না কিন্তু, যে এটা উপরটা থেকে নিচেরটা আমরা বের করব ডিফারেন্স। তাহলে যেটা হবে, এটি হবে আমাদের শ্রেণী ব্যবধান। 65 থেকে 69 থেকে 74, 4 থেকে 79 থেকে 84, আমাদের এটা কত আছে, 4 8, একটু দিয়ে দিই, 4 8 13 10 2। একটু লক্ষ্য হলে দেখবে আমাদের কি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে যেহেতু আমরা লাস্টে কি বলছি, গণসংখ্যা বলছি, তাহলে অবশ্যই এখানে যে গণসংখ্যাটা আছে, এটার সাথে এটার একটা সম্পর্ক আছে। এটা মাথায় রাখবে, এটা তুমি কি করতে পারো, শর্টকাটে এটা মনে রাখতে পারো। যেহেতু এখানে গণসংখ্যাটা আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই যে গণসংখ্যার যেটা আছে ভ্যালুগুলা, এটার সাথে কিন্তু তার একটা সম্পর্ক আছে। এটা কিভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব, যে গণসংখ্যার যে প্রথম যেটা আছে, এটা সরাসরি আমরা এখানে আমরা বসায় পাবো। ক্লিয়ার? তাহলে গণসংখ্যার যে প্রথম যেটা আছে, এটা আমরা সরাসরি আমরা এখানে বসাবো। তারপর আমরা কি করব, যে এই এখানেরটা সাথে এক কোনাকুনি আমরা যোগ করব। যোগ করার পর যেটা হবে, এটা এখানে বসবে। তাহলে 8 আর 4 বা 4 আর 8, 4 প্লাস 8 সমান কত হয়, 12। ক্লিয়ার হইছো? মানে কি হবে, এটার সাথে এটা, ওই যে গণসংখ্যার যে পরে 4 এর নিচের যেটা আছে বা প্রথমটা নিচের যেটা আছে, এটা যোগ করার পর যেটা হবে, এটা হবে এখানে। সেম ভাবে এটার সাথে এটা যোগ করবা, সেম ভাবে কি আমরা করব, যে এটার সাথে এটা যোগ করব, যোগ যেটা হবে এটা এখানে বসবে। তাহলে 12 প্লাস 13 সমান কত হয়, দেখো 25। সেম ভাবে এটা আবার কি করব, এটার সাথে যোগ করব। আমরা একটু লিখে নিই, কত, 25 প্লাস 10 সমান কত, 35। কি করছি, এটা জন্য এটা, এই যে 25 আর এটা যোগ করছি, এটা বের হইছে। আর সেম ভাবে এটা এটা করব, মানে কি, আর গুণন, আর কি আর গুণন, মানে একটা গুণের মতো আর কি, যে এইভাবে গুণ করব, এইখানে উত্তরটা হবে। আশা করি এতটুকু ক্লিয়ার হইছে। আর যদি না ক্লিয়ার হোক, আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আবার তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে 35 আর 2 যদি আমরা যোগ করি, বেরোটা কত আসে, 35 প্লাস 2 সমান কত আসে, দেখো এটা থাক, এটা একটু আমরা মুছে নিই, আমরা মুছে নিই। 35 এর 2 37, আর সেম ভাবে 37 প্লাস 3 সমান কত, 40। আমরা কি পাইছি, ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করছি, অবশ্যই আমরা ক্লিয়ার হইছি। এখন আমরা কি করব, যেহেতু আমাদের মধ্যক, অবশ্যই আমাদের এখানে মধ্যক শ্রেণীটা আমাদের বের করতে হবে। মধ্যকের ক্ষেত্রে আমরা মধ্যক শ্রেণীটা বের করব। আর সংক্ষিপ্ত গড় বা গড় বের করার ক্ষেত্রে আমরা কিন্তু এই শ্রেণী বের করা লাগবে না। প্রচুরক বের করার ক্ষেত্রে কিন্তু আমরা এই যে আবার প্রচুরক শ্রেণীটা বের করতে হবে।
এর প্রচুরক বা আয়তলেখ আর একটা অজীব রেখা, এই তিনটা যদি আমরা করতে পারি অবশ্যই অধ্যায় একেবারে 1 to 100 পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদের এই তিনটা জিনিস বোঝানোর চেষ্টা করব। এখন দেখো আমরা কি করব, মধ্যক শ্রেণীটা বের করবো। তাহলে আমরা মধ্যক শ্রেণী আমরা কিভাবে বের করবো? এখন দেওয়া আছে n সমান কত, এই যে টোটাল গণসংখ্যাটা মোট আমরা n সমান কত পাইছি, n কত দেওয়া আছে 40, এটা আমাদের হবে সবগুলো যোগ করে দেখো 40 আসে। তাহলে আমরা দেখো যেহেতু n ইকুয়াল টু 40, অতএব n/2 সমান কত হবে 20। তাহলে এখন দেখো কত হয়েছে n/2 20, তাহলে 20 যে জায়গায় অবস্থিত এটাই হবে তার মধ্যক শ্রেণী। এখন আমরা এই দেখো এই যে আমরা এটা 20 আমরা কোন জায়গায় আমরা মিলাবো, এই যে ক্রমযুক্ত গণসংখ্যা যেগুলো ভ্যালু আছে এটার মধ্যে আমরা দেখবো যে 20 কোন জায়গায় আছে। একটু লক্ষ্য করে দেখো এখানে কিন্তু 20 নাই, তাহলে আমরা 20 আমরা কিভাবে বের করব এটা বলতে পারো। তাহলে একটু লক্ষ্য করে দেখতে পারো যে 4 আমাদের কি, যে এখানে কি 4টা বলতে বুঝতেছি যে ভ্যালু 1 2 3 4 এই যে এতটুকু পর্যন্ত আছে, বুঝছো? 1 থেকে 4 পর্যন্ত আমাদের ভ্যালুটা শ্রেণীটা কি হবে এটা। তারপর 4 এর পরবর্তী যে ভ্যালুগুলা যে 4 5 4 তো আমরা আছে এতটুকু 5 6 7 8 9 10, এই ভ্যালুটা কি এই যে এটার মধ্যে আছে 12 পর্যন্ত। তাহলে এতটুকু পর্যন্ত আমরা শেষ সীমা 12 পর্যন্ত। 12 এর পরে যে যে ভ্যালুগুলো আছে, যে মানগুলো আছে, এই মানগুলা কোথায় আছে এটার ভিতরে আছে। আর এই যে শ্রেণীটা আছে এই শ্রেণীটা তাহলে আমরা কতটুকু সীমাবদ্ধতা 25 পর্যন্ত। আর 25 এর পরবর্তী যে ভ্যালুগুলো আছে এটা কোথায় আছে 35 এ। তাহলে 26 27 28 কোথায় আছে এই যে এটা 35 এ। কারণ আমাদের লাগবে কি যে 20, তাহলে আমাদের লক্ষ্য করে দেখো আমি কি বলছি যে 12 এর পরের যে ভ্যালুগুলো আছে কোথায় আছে 25, যে শ্রেণীটা আছে এই শ্রেণীতে। তাহলে 12 তাহলে আমরা বুঝতে পারছি এখানে কি 25 এ এটার মধ্যে হবে আমাদের যে এই যে 20টা এই এটার মধ্যে আমাদের উপস্থিত আছে। তাহলে মধ্যক শ্রেণীটা কি হবে এই যে 65 থেকে 69। ক্লিয়ার হইছো? এভাবে তোমরা কিন্তু বের করতে হবে। আর যদি 25 সরাসরি বের হয়ে যেত তাহলে তো আমরা এইটাই আমাদের হইতো, আর কোনো মাথা ঘামানোর দরকার ছিল না। কিন্তু যেহেতু আমাদের 20 বের হয়েছে তাহলে 20 কিন্তু এখানে নাই, এজন্য আমরা কি করছে এটা আমাদের বুঝতে হয়েছে। এত এত তাহলে আমরা বলতে পারি যে 20 কোথায় কোন শ্রেণীতে এততে এত শ্রেণীতে অবস্থিত, হ্যাঁ 2 এত এবং 20 65 মাইনাস 69 শ্রেণীতে অবস্থিত। মধ্যক শ্রেণী হবে মধ্যক শ্রেণী হবে 65 থেকে 69। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি এখন দেখো আমরা মধ্যক শ্রেণী পাইছি, আমরা মধ্যকের সূত্রটা আমরা লিখি। মধ্যক সূত্রটা একটু আগে তোমাদের আমি যে লিখিয়ে দিছি, অবশ্যই আশা করি এটা মুখস্থ করতে পারছো। মধ্যক সমান কি হবে l প্লাস n/2 মাইনাস f c ইন্টু h/f m। এটা কিন্তু স্মল f আর এটা ক্যাপিটাল এফ, বুঝতে পারছো? এবং এফ সি যে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বুঝাইতে হয়েছে যে ক্রমযুগ্ম গণসংখ্যা। এখন আমরা লক্ষ্য করে দেখো এই সারণী থেকে আমরা কোথায় এফ সি হবে, কোথায় এফ এম হবে আর এল কোনটা হবে। আমরা এই দেখো মধ্যক শ্রেণী পাইছি, এটা আমরা মধ্যক শ্রেণী পাইছি। আমি কি বলছিলাম এলটা কি হবে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান। অবশ্যই তোমরা কি করবা এই সাইডে দিয়ে তোমরা খাতার সাইডে দিয়ে এইভাবে দেখাই দিবা যে কোনটা কত। তাহলে এলটা কি হবে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান কি আছে এই যে 25, এটা সর্বনিম্ন সরি 65, আর কি হবে 65। এন তো আমরা অবশ্যই আমরা বের করছি এই যে এন 40। আর এফসি এখন লক্ষ্য করলে এফসি টা কি হবে, এফসি ক্যাপিটাল এফসি, ক্যাপিটাল এফসি এখানে সি দ্য কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি বুঝাইতেছে আর কি। তাহলে এখন দেখো এই যে ক্রমযুক্ত গণসংখ্যা আমি বলছি এর যুজীয় সংখ্যাটা কি আমরা কি পাইছি যে এই যে 25 এর মধ্যে আমরা কি পাইছি যে মধ্যক শ্রেণীটা পাইছি যে 20 অবস্থিত পাইছি। তাহলে এর উপরে যেটা হবে এর উপরে কি আছে এটা, এর উপরেরটা হবে আর কি। তাহলে উপরেরটা আছে 12, এই 12টা হবে এফসি। সব সময় এর এই নিয়মে করতে হবে, যেটা পাবো এটার উপরেরটা হবে এফসি, এই ক্যাপিটাল এফসি। তাহলে কত হবে 12। আর
আমাদের রয়েছে এফএম। এফএম হবে যেটা আমরা পাইছি মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা যেটা আছে এটাই হবে এটা 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 কারণ কি এটা পাইছি আমরা মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা যেটা আছে এটাই আমাদের হবে এফএম। আর একটা আমাদের কি রয়ে গেছে এস, আমাদের কি রয়েছে আমরা একটু এই পাশে লিখে নিই এস। আচ্ছা এসটা আমরা রয়ে গেছে, এসটা আমরা কি বলছি যে ডিফারেন্স, এটার থেকে এর ডিফারেন্স কত মানে পার্থক্য কত উপরটার থেকে নিচেরটা কিন্তু, আর এই পাশাপাশি কিন্তু না ডিফারেন্সটা, উপরটা থেকে নিচেরটা আমরা ডিফারেন্সটা দেখবো। তাহলে এই যে 55 থেকে 60 মধ্যে পার্থক্য কত আছে 5, এসটা হলো 5 বা শ্রেণী ব্যবধানটা, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, আমরা একটু ভ্যালুগুলো আমরা বসিয়ে নিই। 65 প্লাস n/2 হলো n/2 কত হয় 20। আচ্ছা আমরা লিখে নিই 40/2 মাইনাস এফসি কত আছে 12 ইন্টু 5/fm কত 30। তাহলে আমরা ভ্যালু কত আছে 65 প্লাস 20 থেকে 12 গেলে কত থাকে 8 ইন্টু 5/30। তাহলে কি আসে দেখো 65 প্লাস 40/30। তাহলে যেহেতু আমাদের কাছে আপাতত ক্যালকুলেটর নাই, তোমরা অবশ্যই এটা এই যে প্রথম কি 30 দিয়া দিয়া 40 এর ভাগ করবা, যারা ভ্যালু আসবে এটার সাথে এটা যোগ করে দিবা। হ্যাঁ এটাই আমাদের, হ্যাঁ যে কোনো একটা কি আসবে তোমার পয়েন্ট আসবে, এটা কোনো সমস্যা নেই, এটাই আমাদের হবে আনস, রিকোয়ার্ড আনস হবে এটা আসবে, এটা আমাদের হবে মধ্যস্থ আনস। এটা তোমাদের কি থাকবে হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা পরে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আচ্ছা তাহলে পরবর্তীতে কি বলছে, আমরা প্রথমটা গেল দ্বিতীয়টা গেল, এখন রয়ে গেছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে এটারও আমার সেম একটা সূত্র আছে, সূত্রগুলো আমরা একটু দেখে নিই। আমরা আচ্ছা সূত্রগুলোর আগে আমরা কি বলছিলাম, এর কয়টাও লাগবে 5টা লাগবে, 5টা আমাদের গড় ড্র করতে হবে, এই যে কলাম ড্র করতে হবে। আমরা একটু এটা মুছে নিই সবগুলা। আর গড়ের সূত্রটা হবে, গড়ের সূত্রটা একটু আমরা লিখে নিই আগে। গড়ের সূত্রটা কি হবে এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই বাই সামেশন এফ আই ইউ আই বাই কি হবে সূত্রটা, সামেশন অফ এফ আই ইউ আই বাই এন ইনটু এস। বুঝতে পারছো, এই এসটা সেম ভাবে আগে যেটা ছিল শ্রেণী কি শ্রেণী ব্যবধান, আর এনটা কি হবে এই যে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা। আর এটা হবে আমরা একটা ধাপ বিচ্যুতি নিব, বুঝতে পারছো, ধাপ বিচ্যুতি যে শূন্য বিন্দুটা নিব, এই শূন্য বিন্দুটার সোজাসুজি যে সাইডের মধ্যে যে মধ্যকটা আছে এই মধ্যকটার ভ্যালুটা হবে এটা, বুঝতে পারছো, মধ্যকের ভ্যালু। হ্যাঁ এটাকে আমরা বলবো যে আনুমানিক গড়। আর এফ আই এখানে হলো গণসংখ্যা, আর ইউআইটা হলো ধাপ বিচ্যুতি, দুইটার গুণ করে যে গুণফলটা বের হবে, গুণফলটা সবগুলোর যোগফল। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কি করব, এটা আমাদের মনে রাখবে যে মধ্যকের ক্ষেত্রে আমরা 3টা কলাম ড্র করব, আর সংক্ষিপ্ত গড় গড় নির্ণয় করার ক্ষেত্রে আমরা কয়টা কলাম ড্র করব 5টা কলাম ড্র করব। তাহলে আমরা কলামগুলো একটু আমরা ড্র করি, এখানে লিখে নিবা যে আমরা একটু গড় নির্ণয়ের সারণীর উপরই, গড় নির্ণয়ের আমি কয়টা বলছি যে 5টা লাগবে। তাহলে আমাদের 1টা 2টা 3টা 4টা আর একটা 5টা।
প্রথমটা কি হবে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি। পরটা তোমরা চাইলে গণসংখ্যা দিতে পারো, কিন্তু তোমরা যখন পর বের করবা প্রথম শ্রেণীব্যাপ্তি দিয়ে তারপর মধ্যক দিবা, বুঝতে পারছো? বা মধ্যমান, মধ্যকটা মধ্যমান। আমরা কি করব মধ্যমান। মধ্যমান কিভাবে বের করে আমরা এই যে প্রথমটা কিন্তু আমি দেখাইছি, প্রচুরকে কি করছি দুইটা যোগ করে দুইটা ডিভাইড করছি বা ভাগ করছি। তাহলে প্রথম তোমরা অবশ্যই শ্রেণীব্যাপ্তি পরে মধ্যমান দিয়ে দিবা। কিসের জন্য আমরা দিব, এই যখন আমরা ক্যালকুলেশন করবো তখন বুঝতে পারবো আমরা কিসের জন্য পাশাপাশি দিচ্ছি, দিলে আমাদের করতে সুবিধা হবে, ম্যাথ গুলো করতে সুবিধা হবে। তারপর দিব আমরা গণসংখ্যা, এটাকে আমরা ধরবো এক্স আই, আর গণসংখ্যা ধরবো এফ আই, আর দিব ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি তেমন কিছু না, এটা আরো সোজা একটা জিনিস। এটা কি করবা আমি তোমার দেখাচ্ছি। এখন ধাপ বিচ্যুতি কি হবে, আমরা এটা দিব ইউ আই, আর ধাপ বিচ্যুতি সমান আমরা কি হয় এক্স আই মাইনাস এ বাই এস। আর এখানে কি আছে এফ আই ইউ আই, মানে কি এফ আই যে ভ্যালুটা হবে ইউ আই এর ভ্যালুটার সাথে গুণ করতে হবে, গুণ করবো আমরা এখানে। আমরা শ্রেণীব্যাপ্তি কত আছে আমরা একটু লিখে নিই, 55 থেকে 59, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84। মধ্যমানটা কি হবে আমি কি বলছিলাম, দুইটা যোগ করে দুইটা ভাগ করে দিবে। তাহলে আমরা দেখো 59 আর 55 যোগ করে কত হয় 4, আর 5 আর 5, হ্যাঁ 5 আর 5 10, আর 1 11। এবার যদি আমরা 2 দ্বারা ডিভাইড করে দিই কত হয় 5 1 7 57। মধ্যমান আমরা একটা বের করলেই হয়, আর তোমরা বারবার যদি চাও ইচ্ছা করলে বের করতে পারো, যে দুইটা যোগ করে দুইটা ভাগ করে আমরা বের করতে পারি। কিন্তু আমরা যখন একটাই বের করবো, একটা বের করে দেখবো আমরা সবগুলো বের করতে পারবো। কারণ কিভাবে বের করবো, দেখো এটার থেকে এটার মধ্যে পার্থক্য কত আছে, এটা থেকে এটার মধ্যে পার্থক্য আছে যে কত 5। তাহলে মধ্যমান ও সেম গুলা সবগুলা যেহেতু আমরা পার্থক্য যত থাকবে উপর থেকে নিচে, এই মধ্যমানটাও পার্থক্য ততই থাকবে। তাহলে এটার সাথে পার্থক্য যদি আরো আমরা 5 যোগ করি আমরা কত হয় দেখো, কারণ 55 এর সাথে 5 যোগ করা কত হইছে 60 হইছে। তাহলে সেম ভাবে 57 এর সাথে আমরা 5 যোগ করি আমাদের কত আসে 63। সেম ভাবে 60 থেকে 65 কত 5 যোগ করছি, এটা থেকে আমরা আরো 5 যোগ করি তারপর 68। আর তোমরা একটু ট্রাই করে দেখতে পারো ক্যালকুলেটরের সাহায্যে, এটা যোগ করে দুই দ্বারা ডিভাইড করে দেখো এটি আসতেছে। তাহলে কত আসে 73 70, আমি একটু বলেছিল নাকি, হ্যাঁ এটা 62 হবে। 62 5 যোগ করলে 67 হলে 72 77, আর 77 এর সাথে আবার হলে 80। এখন কোন সংখ্যার মধ্যে ওই থাকবে 4 4 8 13 10 2 আর 3। এখন আমরা বলতে পারি ধাপ বিচ্যুতিটা কি। ধাপ বিচ্যুতি কিছু না, ধাপ বিচ্যুতি কি তোমরা মনোক্তিক তোমরা যে কোনো এই যে গণসংখ্যা যে কোনো একটার মধ্যে আমরা শূন্য ধরতে পারি। তোমরা এটা যদি আমরা শূন্য ধরো তাহলে উপর যেগুলো থাকবে সবগুলো মাইনাস থেকে শুরু হবে, -1 -2 -3 -4 5 যত থাকবে উপরে এইভাবে যাবে। আর সেম আর নিচেরটা কি হবে প্লাস হবে, মানে +1 +2 +3 +4 সেম ভাবে সিরিয়াল ভাবে যাবে। এটা আমরা মধ্যে এটার মধ্যে যেহেতু মধ্যে আছে এটা মধ্যে আমরা মধ্যে শূন্য ধরছি, এর উপরে গুলো হবে মাইনাস নিচে গুলো হবে প্লাস, তাহলে -1 -2 সেম ভাবে নিচে গুলো +1 2 3। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এখন দেখো আমাদের এই যে ইয়াটা আমরা একটু আগে দেখেছিলাম যে ইয়াটা আমাদের কি হবে, এটা হচ্ছে যেটা আমরা শূন্য ধরবো এটার যেটা মধ্য মান আছে এটা হবে আমাদের এই যে এটা। ক্লিয়ার হইছো? তাহলে কি করছি আমরা, যেটা আমরা যেমন শূন্য যদি আমরা একটু শূন্য ধরতাম তাহলে আমাদের এ হইতো এটা, যদি আমরা একটা শূন্য ধরতাম তাহলে এ হইতো এটা। তো তোমরা যেটা শূন্য ধরবা এটার যে মধ্যমানটা আছে, যে মধ্যমান গণ সংখ্যা না কিন্তু মধ্যমান যেটা আছে এটা হবে আমাদের এ। এখন আমরা কি করব এফ আই ইউ আই, মানে কি দুইটা আমরা গুণ করে যেটা হবে এখানে আমরা বসাতে হবে। 4 আর 2 যদি আমরা গুণ করো 8, আর আমাদের মাইনাসটা আছে এর জন্য মাইনাসটা, কারণ প্লাসে মাইনাসে গুণ করো মাইনাসে আসে 8, আর আমাদের মাইনাস সেম 30
আর যদি 0 যোগ করো কত 0, এটা কত, এটা 10, আর এটা 4, আর এটা 9। আমাদের লাগবে কি এফ আই ইউআই এর যোগফল, তার সামেশন অফ এফ আই ইউআই। আর যোগ করো সবগুলা, কত হয় এই 10 আর কত 9, 19, আর যদি আমরা 4 যোগ করি 23, এটা কত 23, আর এখানে 8 আর 8 কত 16, 16 আমাদের যেহেতু মাইনাসে মাইনাসে দুইটা থাকলে আমরা কি যোগ করি, আর যেহেতু আমরা একটা আমরা যেহেতু সমান সমান একটা মাইনাস দিলে হয়, আমরা কি করতে বিয়োগ করতে -16, আমরা বিয়োগ করি কত আসে 13 থেকে 6 গেলে 7, হ্যাঁ, আর 1 থেকে 0, যেহেতু আমরা বড় কি 23, এর জন্য আগে প্লাস আছে, এর জন্য আগে প্লাস দিলে হবে না দিলে হবে, আর ভ্যালুটা কত আসবে 7। তাহলে এখন আমরা কি করতে পারি, গড়ের সূত্রটা আমরা লিখতে পারি। আর n সমান কত হয়, আমরা nটা তো লাগবে মনে হয়, n সমান কত আছে 4। অতএব গড় সমান গড় x বারে তো সমান কি হবে a প্লাস সামেশন অফ এফ আই ইউ আই বাই n ইনটু s। ভ্যালুগুলো বসাও, এ কত পাইছে এই যে 67 প্লাস এফ আই ইউ আই কত পাইছি 7 বাই n কত 40 ইনটু s কত, দেখো s সেম ভাবে আর কোনো কিছু না, এই দুইটার মধ্যে কতটুকু পার্থক্য আছে, তো এটা দুইটার মধ্যে ডিফারেন্স কত আছে, দুইটার মধ্যে ডিফারেন্স আছে 5, তাহলে এরটা কত হবে 5। এটা হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে এখন আমরা কি করতে পারি, এটা আমরা ডিভাইড করতে পারি, কত হয় 8, মানে কত থাকে 67 প্লাস 7/8, আমরা 8 যে 7 টা ভাগ করে এটা আসবে, একটা দশমিক আসবে, এটার সাথে কি করব এটা যোগ করে নেবা, তাহলে এটি হবে আমাদের রিকোয়ার্ড আনসার। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এটা যদি ভালো করে বুঝতে পারো, অবশ্যই তোমাদের পরীক্ষায় এরকম একটা ম্যাথ আসবেই, 100% গ্যারান্টি। তোমাদের বাধ্যতামূলক এটা দিতে হয়, তাহলে তোমরা কি করবে খুব সহজেই 10 মার্ক কি করতে পারবে, আয়ত্ত করতে পারবে। এখন দেখো 4 নম্বর কি বলছে, যে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো আমাদের কি, আমাদের তিনটা জিনিস আছে, একটা আছে বহুভুজ, একটা আছে কি আছে আয়ত লেখো, আয়ত লেখো, আরেকটা আছে অজীব রেখা, অজীব রেখা। এই তিনটা জিনিস যদি আমরা ভালো করে একটু আমরা আয়ত্ত করে নেই, অবশ্যই আমরা যে কোনো তোমাদের বলক না কেন ড্র করার জন্য তোমরা অবশ্যই পারবে। তাহলে বহুভুজ আঁকতে হলে আমাদের কি কি জিনিস লাগবে, বহুভুজ আঁকতে হলে আমাদের তিনটা জিনিস লাগবে। একটা লাগবে এই যে শ্রেণীব্যাপ্তি, একটা লাগবে মধ্যমান, আরেকটা লাগবে গণসংখ্যা। মধ্যমানটা আমাদের লাগবে, আমরা একটু এটা আমরা করার চেষ্টা করি। দেখো যেহেতু আমরা এখানে আমাদের বের করা আছে, আর আমরা এক্সট্রা পরিশ্রম করব না, তোমরা অবশ্যই কি করবা আবার কিন্তু ড্র করে নেবে খাতার মধ্যে, যেহেতু তোমাদের এখানে কি সাইন মার্কে থাকবে, অবশ্যই এটা ড্র করে দেখানো লাগবে, তা না হলে কিন্তু মার্ক তোমাদের কেটে দিবে। আমাদের যেহেতু আমরা এখানে করা আছে, এজন্য আমরা করতেছি। এই যে এই তিনটা জিনিস লাগবে, এখানে লিখে দিবা যে বহুভুজ অঙ্কনের বহুভুজ নির্ণয়ের সারণী, বহুভুজ বহুভুজ নির্ণয়ের সারণী কি শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, এটা বাদ দিয়ে দিই, এটাই আমাদের হবে রিকোয়ার্ড সারণী। সো তোমরা এইভাবে কি করবা ড্র করে নেবা। তাহলে এখন আমরা কি করব, গণসংখ্যা তৈরি করার জন্য আমরা একটা তোমাদের অবশ্যই গ্রাফ পেপার দিবে, আমরা যেহেতু জায়গাটা একটু এই পাশে নেই, এই পাশ থেকে আনি, তোমাদের কি করবে একটা গ্রাফ পেপার দিয়ে দিবে। মনে করো যে তোমাদের গ্রাফ পেপার এত বড় নাই, এই জন্য আমরা তোমাদের এখানে আমরা ড্র করে দেখাচ্ছি। প্রথমে এই যে নিচের যে এটা আছে, এটাকে দিব আমরা এক্স অক্ষ, আর এটাকে দিব আমরা ওয়াই অক্ষ। আর সব সময় ওয়াই অক্ষ যেদিকে আছে এইদিকে গণসংখ্যা বসাবো, তোমার আয়তলকের ক্ষেত্রে বসাবো, অজীব রেখার ক্ষেত্র, এদিকে আমরা কি বসাবো গণসংখ্যা, আমরা গণসংখ্যা আমরা লিখে নিই গণসংখ্যা। আর এইদিকে কি বসাবো, এটার ক্ষেত্রে কি আমাদের দরকার প্রয়োজন হচ্ছে মধ্যমান, আর এটার ক্ষেত্রে আমরা কি করব, হ্যাঁ ওই আয়তলকের ক্ষেত্রে আমরা লাগবে হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর অজীব রেখার ক্ষেত্রে লাগবে যেটা তোমাদের যেটাই লাগুক, আমার কি লাগবে অবিচ্ছিন্ন সীমা ক্রমজিত গণসংখ্যা। এই আমরা এই দিকে বসাবো এই তিনটা জিনিস, বুঝতে পারছো। আর এই দিকে সবসময় আমরা গণসংখ্যা বসাবো, এটাকে আমরা দিব মূল বিন্দু ক। আর পরবর্তী আরেকটা ক্লাসে কিন্তু আমি তোমাদের আয়তলেখ, অজীব রেখা, তারপর প্রচুর কিভাবে বের করে তোমাদের দেখিয়ে দিব।
বুঝতে পারছো? এটাকে কি থাকবে, বিভিন্ন ভেরিয়েবল গুলো থাকবে, তোমার টেবিলে এইভাবে সাজানো থাকবে না। তখন এটা কিভাবে টেবিলটা সাজাতে হয় এটা আমাদের দেখাবো, তোমাদের অবশ্যই পরবর্তী ক্লাসটা দেখবে। তাহলে এইদিকে আমরা কি করতে পারি, হ্যাঁ 5 একক করে আমরা নিলাম এভাবে, যে তোমার জায়গা শহরের জন্য আমরা একটু কাছাকাছি নিচ্ছি, আর তোমাদের কিন্তু গ্রাফ পেপার দেওয়া থাকবে আলাদা। তো অবশ্যই অজীব রেখার ক্ষেত্রে কি করবা, যে প্রথম যে গড়টা আছে এটা আমরা ড্র করবো না, পরবর্তী যেটা আছে এটা থেকে আমরা শুরু করব, অজীব রেখার ক্ষেত্রে আর বহুভুজের ক্ষেত্রেও। বুঝতে পারছো? আমরা প্রথম যেটা আছে এটা থেকে আমরা শুরু করব না, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা প্রথম থেকে শুরু করব। আমরা কি করব, যে বহুভুজের ক্ষেত্রে পরেরটা, এই যে প্রথম একটা দেখো আমাদের একটা আছে, এটা আমরা কি করছি ফাঁক রেখে এখান থেকে শুরু করবো। কত আছে 57, এরপরটা কত আছে 62, রিয়েল ইসি কি মধ্যমান 62, এরপর আছে 67, এরপর আছে 72, 77 আর 82। সেম ভাবে আর কি করব, এইদিকে আরেকটা করে আমরা ফাঁক রাখবো, এইদিকে একটা ঘর আমরা ফাঁক রাখবো, এইদিকে ঘর আরেকটা ঘর আমরা ফাঁকা রাখবো। কিসের জন্য, আমরা ওই যে অজীব রেখা যেটা তৈরি করব এটা যেন আমরা এইদিকে আমরা মিলাইতে পারি, এটার সাথে এইটার সাথে মিলাইতে পারি, এই জন্য আমরা একটা ঘর ফাঁক রাখবো। এই তাহলে এই ঘরটার ভ্যালুটা কি আসবে, তুমি একটু লক্ষ্য করে দেখো 57 থেকে 62 এর মধ্যে পার্থক্য কত। 57 থেকে 62 এর মধ্যে পার্থক্য আছে 5। তাহলে একটু লক্ষ্য করে দেখো 62 থেকে 57 যদি আমরা করি কত হবে, পার্থক্য 5। সেম ভাবে তোমরা আরেকটু সামনে আগাও, এটাও সামনে আগাও, তো এটা থেকে এটা পার্থক্য 5। আমরা বুঝতে পারছি যতটুকু এটা থেকে এটা ভিতরে যতটুকু আছে পার্থক্য 5, এবার এখান থেকে এখানে যেটা থাকবে এটা ভিতরে পার্থক্য 5 থাকবে। তাহলে 57 থেকে যদি আমরা -5 করি তো কত হয় 52। এভাবে আমরা কিন্তু গড়টা আমরা আমরা যে ভ্যালুটা আছে এটা আমরা বসাবো। সেম ভাবে এখান থেকে আমরা কত 5 পার্থক্য, আর সামনে গেলে 5 পার্থক্য হবে, তো কত হবে 87। তাহলে আমরা এদিকে আমরা ধরবো সবসময় 5, এদিকে কিন্তু আমরা এই গণসংখ্যা ভ্যালুগুলো বসাবো না, কিন্তু এইভাবে ধরবো 5, 10, 15, 20 এরকম কিন্তু আমরা বসাবো। বুঝতে পারছো? কিন্তু এই যে সরাসরি 4, 8, 13, 10 এটা বসাবো না, কিন্তু 5, 10 এরকম বসাবো, আর এইদিকে যেগুলো ভ্যালু আছে এটা আমরা বসাবো। তাহলে একটু লক্ষ্য করে দেখো 57 এর জন্য আমরা কত আছে 4, তো 57 এর জন্য আমরা কত আছে যদি একটু এই যে একটু একটা দাগ কম হবে এখানে, তাহলে আমরা একটু আমরা বসাই, এখানে কত হবে, এখানে হবে বিন্দুটা, এটা কত 57 এর জন্য 4। সেম ভাবে কত 62, এই 62 এর জন্য কত আছে 8 আছে, 62 এখানে সোজা উঠাও উঠাও। আমি কিন্তু তোমাদের বোঝানোর স্বার্থে আমরা দিতেছি এটা, কিন্তু তোমরা এটা দিবা না, এটা আমরা লাস্ট টাইম মুছে নেব। কত আছে 8 মনে হলো এখানে হবে, এক দাগ দুই দাগ নিচে, এক দাগ দুই দাগ নিচে, তাহলে বিন্দুটা কত হবে এই জায়গাটা। এবং 67 এর জন্য কত আছে 67 এর জন্য 13, তাহলে কত এই যে সেম ভাবে সোজা উঠাও, আর এক দাগ দুই দাগ তিন দাগ হবে, তাহলে এভাবে আসো এখানে হবে বিন্দুটা। এটা হাতে করতেছে একটু আঁকা বাঁকা হইতেছে, তোমরা কিন্তু এই যে এইটা কিন্তু দিবা না, কিন্তু এইভাবে মিলাবা। বুঝতে পারছো? আমি কিন্তু লাস্ট এটা আমরা মুছে নিব। তারপর এটার জন্য এটা হইছে, তখন 72 এর জন্য কত 10, এই যে 72 এর জন্য কত উপরে উঠাও, 10 এর যে সোজা আসো, এই যে এই বিন্দুটাই উপরে উঠাও। আর কত আছে 77 এর জন্য 2, তাহলে 77 এর জন্য 2 আমরা মনে করি এই বিন্দুটা এইদিকে আসো, এই জন্য এই বিন্দুটা হবে। আর কত আছে 82 এর জন্য 3, 82 এর জন্য একটু উপরে হবে। তাহলে আমরা যে এইগুলো আমরা একটু মুছে নিই এখন। আর কি দাঁড়াইছে দেখো, এই যে একটা এভাবে দাঁড়াইছে পাহাড়ের মতো, তার আমরা কি করব, যেগুলো দাঁড়াইছে এগুলো এগুলো আমরা জয়েন দিব, এই প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে একটা জয়েন দিব, যেভাবে জয়েন দিব, যেভাবে আসছে, তারপর কি আসছে এইভাবে আসছে, তারপর এইভাবে আসছে। আর এখন আমরা কি করি, এই যে আগে একটা আমরা কি করছি একটা রাখছি, এর এইদিকে একটা রাখছি, কিসের জন্য, এই লাইনটা যেন আমরা এটার সাথে আমরা জয়েন দিতে পারি, এই জন্য এই যে এটা আমরা জয়েন দিচ্ছি। ক্লিয়ার হইছো? এটাই হবে। আর নিচে আমরা লিখে দিব যে এক অক্ষ বরাবর আমরা কি করছি মধ্যমান নিছি, প্রতি ঘরে আমরা কি এক এক ধরছি, আমরা লিখে দিব যে গ্রাফ পেপারে গ্রাফ গ্রাফ পেপারে 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 বা চক কাগজে লিখে নাও, যে চক কাগজে চক কাগজে এক্স অক্ষ বরাবর
এক একক ধরে মধ্যমান বসাই এবং ওয়াই অক্ষ বরাবর, এটা কিন্তু অবশ্যই তোমরা লিখে দিবে, অক্ষ বরাবর কি করছি গণসংখ্যা এক একক ওয়াই অক্ষ বরাবর এক একক ধরে এক একক ধরে গণসংখ্যা বসিয়ে বহুভুজ অঙ্কন করা হলো, বহুভুজ অঙ্কন করা হলো। শেষ, এতটুকু তোমরা দিয়ে দিবা, তোমরা অবশ্যই ভালো একটা মার্ক পাবো। এটাও শেষ, এটাও শেষ। এখন আমরা কি করব, এখন যে আমরা এমসিকিউ গুলো আছে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। এই যে এমসিকিউ গুলো আমরা বলতে পারি যে এত কম একটা এমসিকিউ, কিন্তু সব এমসিকিউ গুলো তোমরা একটু লক্ষ্য করে দেখো, এটা যদি ভালো করে বুঝতে পারো সবগুলো এমসিকিউ তোমরা সমাধান করতে পারবে। এই সেম সেম এমসিকিউ গুলোই বারবার রিপিট আসতেছে, এই জন্য আমরা কয়েকটা এমসিকিউ আনছি, অবশ্যই এটা করার পরেই তোমরা সবগুলো করতে পারবে। প্রথমটা দেখো কি বলছে, সংখ্যাগুলোর একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর গাণিতিক গড়। তাহলে এক অবশ্যই যখন এইভাবে তোমাদের সংখ্যাগুলো দেওয়া থাকবে, তার গাণিতিক গড় কিভাবে বের করবা, এটা একবারে এই যে একটা ম্যাথ আমরা অবশ্যই আরো 6-7 থাকতো, এটা আমরা করছি। কি করবা, গাণিতিক গড় সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর সংখ্যাগুলোর যোগফল বাই সংখ্যাগুলোর সংখ্যা, গুলোর সংখ্যা। ক্লিয়ার হইছো? তাহলে সংখ্যা কি কি আছে, 9 প্লাস 17 প্লাস 11 প্লাস 20 প্লাস 19 প্লাস 10 প্লাস 15 প্লাস 12 প্লাস 13, এই সবগুলো যোগ করে এর কয়টা সংখ্যা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, 9 দিয়ে ভাগ দিবা। এই 9 কত আছে, আমরা 9 প্লাস প্লাস 11 প্লাস 20 প্লাস 29 প্লাস 10 প্লাস 10 কত আছে, প্লাস 12 প্লাস 13, সবগুলো যোগ করে 9 দিয়ে ভাগ দিবা, যেটা আনসার আসবে এটি হবে আমাদের রিকোয়ার্ড আনসার। এবং বলছে সংখ্যাগুলো, তার সংখ্যা কোনগুলো, এই যে উপরের সংখ্যাগুলোই কিন্তু, তো সংখ্যাগুলো মধ্যক কোনটি, তাহলে মধ্যক নির্ণয় করতে হলে এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। এটা এইগুলো কিন্তু দেখো দেখো তোমাদের কিন্তু সাজানো নাই, একটা পর একটা বড় একটা আছে, প্রথম একটা ছোট আছে, পরে একটা বড় আবার ছোট, এইভাবে আছে, কিন্তু এটা আমরা কি করতে হবে, ঊর্ধ্বক্রমে সাজানো লাগবে। ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড় সাজানো লাগবে। তাহলে আমরা 2 নম্বর, তারপর সংখ্যাগুলো যখন আমরা মধ্যক বের করবা তখন আমরা কি করতে হবে, এটা ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে আমরা মধ্যক ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে সাজিয়ে পাই। কি আছে, প্রথম সবচেয়ে ছোট কি আছে, 9, এরপরে কি আছে 10, এরপরে 11, এরপর আছে 12, আছে 13, এরপরে কি 14 কি আছে না 15, এরপরে দেখি 17, 19, 20। তাহলে কি দেখো, মধ্যক মানে কি, মধ্যক মানে মধ্যমা। তাহলে এখানে কি আছে আমাদের 9, কি সবগুলো যোগফল কি আছে 9, 9 যখন থাকবে তাহলে আমরা কি করি, এই দেখো হ্যাঁ 9 মানে কি করব, যে 9 যখন থাকবে তো বেজুর থাকবে n প্লাস 1/2 হয়, বুঝতে পারছো? তাহলে 9 প্লাস 1/2 সমান কত, 10/2 সমান কত 5। তাহলে 5 মানে 5 মানে কি, 5টা কিন্তু মধ্যক না, 5 তম পদের মান, 5 তম পদের পদের মান। ক্লিয়ার? তাহলে 5 তম পদের মান কি, 1 2 3 4, এই যে 5, এটা হলো আমার 5 তম পদের মান। সেম ভাবে তোমরা আবার এভাবে করতে পারো, যে ডিভাইড, এদিকে কয়টা আছে, 4টা, এদিকে 4টা আছে, আবার এদিকে 4টা আছে, তাহলে এর মধ্যে যেটা থাকে এটাই তো তার কি, মধ্যক। আর এইভাবে তোমরা বের করতে পারো। এবং বলছে মধ্যক নির্ণয় সূত্রটি কোনটি, এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট জিনিস, মধ্যক নির্ণয় সূত্রটা আর গড় নির্ণয় সূত্রটা। তোমাদের একটু আগে আমি তোমাদের দেখিয়েছি যে মধ্যক নির্ণয় সূত্রটা কি, তোমরা অবশ্যই এটা আশা করি মনে আছে। এখন তোমাদের এটা আর আমি করাবো না, তোমরা যদি মনে না থাকে অবশ্যই এটা আগেরটা তোমরা একটু দেখে নিবে।
বলছে আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীবৃত্তি কেমন হতে হয়। তাহলে আয়তলেখ অঙ্কনের জন্য আমরা কি লাগবে, যে আয়তলেখ মনে করো আমাদের কি আয়তলেখটা হলো এইভাবে, এই যে এইভাবে যদি আঁকো, এদিকে কি দেবা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই যে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে আমাদের কি হবে, আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীবৃত্তি কেমন হবে, যে অবিচ্ছিন্ন হবে। বুঝতে পারছো, এইদিকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এদিকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আর এদিকে কি হবে, সেইভাবে গণসংখ্যা। আর আয়তলেখটা কিভাবে হয়, যে এইভাবে হয় আর কি, মনে করো এইভাবে আমরা দিলাম, এটা গণসংখ্যা। আয়তলেখ মনে হয় এইভাবে হবে, এইভাবে, এইগুলো হলো আয়তলেখ বলে। এই যে মনে হয় আমি একটা কি করলাম, আন্তাজে একটা আমি ড্র করলাম, এইগুলো হবে কি আয়তলেখ। এই যে এইরকম সিস্টেমে যেটা আছে, এটা হয়, এটাকে আমরা বলি আয়তলেখ। বুঝতে পারছো, তাহলে আমরা বুঝতে পারছি যে আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীবৃত্তি কেমন হবে, যে অবিচ্ছিন্ন হবে। আশা করি তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ যে ম্যাথ গুলা এবং এমসিকিউ গুলা ক্লিয়ার হয়েছে। আর যদি তোমরা ক্লিয়ার না হয়ে থাকো এবং কোনো জায়গায় যদি তোমাদের সমস্যা হয়ে থাকে, আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আর আমরা পরবর্তী যে কোনো ভিডিওতে তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলের পাশে তোমরা অবশ্যই থাকবে, এবং আমাদের যে পরবর্তী যে কোনো ভিডিও কি করতে পারো, আগে সবার আগে পেতে হলে আমাদের কি করতে হবে, চ্যানেলটাকে অনুসরণ করতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করার জন্য।